ওয়াল ওভার ইন্টারনেট সিগমা সেন্সেশন কিলিয়ান মার্ফি তেনার সেই সিগমানেস থেকে এবার একটু সাইডে সরে এসে কিছু ভিন্ন দাসের সিনেমা এবার নিয়ে এসেছেন। আর কিছু মানুষের এই সিনেমাটি পছন্দ হবে, কিছু মানুষের হবে না। আর আমি সেই দলের মানুষ যেনাদের এই সিনেমাটি পছন্দ হয়েছে। এই সিনেমাটির নাম হচ্ছে স্টিভ এবং এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে কিছু এমন স্টুডেন্ট যারা পাগল নয়, কিন্তু এই স্টুডেন্টগুলো কোনো নর্মাল স্টুডেন্টও নয়। আসলে এরা প্রত্যেকেই অতি ইয়াং। আর এই কিশোরী অবস্থায় সাধারণত যে জিনিসগুলো ফেস করতে হয় সেগুলি হচ্ছে হতাশা, রাগ, অভ্যন্তরীণ যন্ত্রণা, ট্রমা, বাকি মানুষদের কাছ থেকে পাওয়া অবহেলা। এই জিনিসগুলো এদেরকে সোসাইটিক্যাল ডিফিকাল্টিজের মধ্যে নিয়ে যায়, যেটা সামনে গিয়ে তৈরি করে বিহেভিয়ারাল ডিফিকাল্টিজ। এর ফলে এরা হয়ে ওঠে অতিরিক্ত ভায়োলেট, অ্যাগ্রেসিভ, কেওটিক, যে সময় এদেরকে সামাল দেওয়া কোনো চারটিখানি কথা নয়। আর আশা করি এই পর্যন্ত আমি বোঝাতে পেরেছি এই স্কুলের স্টুডেন্ট সম্বন্ধে। আর বাকি যদি এই স্কুল সম্বন্ধে ও এই ফিল্মটা সম্বন্ধে বুঝতে হয় তাহলে পরে আমি বলে দিই, এই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে এই স্কুলের পুরো একটা দিনকে, যে একটা দিনেই একটা নিউজ এজেন্সি এই স্কুলটিকে ঘিরে একটা ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য আসবে। আর এই স্কুলের কিছু স্টুডেন্ট ও কিছু টিচাররা অতিরিক্ত একটা ভয়াবহ নিউজ জানতে পারবে, যেটা অতিরিক্ত শকিং হবে এই স্কুল সম্বন্ধে। এর মধ্যে কিছু মানুষ অতিরিক্ত পরিমাণে ভেঙে পড়বে, আর কিছু মানুষ তারা খুঁজে পাবে তাদের জীবনের আসল মিনিং। তবে সে যাই হোক, সিনেমার গল্পটি শুরু করা যাক নাকি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই স্টিভের ক্যারেক্টার। স্টিভ সাধারণত এই স্কুলের হেডমাস্টার, আর এখানে স্টিভের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এখানে স্টিভকে প্রশ্ন করা হয় এই স্কুল সম্বন্ধে কিছু বলার জন্য। আর এখানে আমরা দেখতে পাই স্টিভ ইমোশনালি মোটেও স্টেবল নয়। স্টিভ যে এখানে ঠিকভাবে কথাও বলতে পারছে না। আর স্টিভের ইমোশনালি এতটা ব্রেকডাউন কিসের কারণে হয়েছে আমরা জানতে পারবো এই সিনেমার আগামী সময়ে। সাধারণত এই মুহূর্তটি সিনেমার কোনো মিডল টাইমে হয়ে থাকে, কিন্তু ওপেনিং শট হিসেবে আমাদের দেখানো হয়। আর সিনেমাটি শুরু হয় আজকের দিনের সকাল থেকে। এখানে আমরা স্টিভকে দেখি, যেটা ছিল স্টিভের স্কুল আসার সময়। এখানে সাধারণত স্টিভ একটা রেকর্ডার দিয়ে তার সমস্ত কথাগুলোকে রেকর্ড করছিল। আর এই রেকর্ডিংগুলোকে আপনি খানিকটা রিমেম্বার নোট হিসেবে মনে করতে পারেন, যে গতকালকে কোন কোন কাজগুলো হয়েছে আর আজকে কোন কাজগুলো বাকি রয়েছে, আর আজকে সারাদিনের মধ্যে কোন কাজগুলো তাকে করতে হবে। মানে হয়তো স্টিভ সমস্ত কিছু ভুলে যায়, তার কারণে সে রেকর্ড করে রাখে যাতে করে সে কাজগুলোকে পারফেক্টলি সে করতে পারে। এরপরে আমরা দেখি স্কুল এরিয়ার মধ্যে স্টিভ ঢুকে গিয়েছে। তারপরে দেখতে পাই এখানে সাইকে, আর এই ছেলেটাই হচ্ছে পুরো স্কুলের মধ্যে একটি প্রধান চরিত্র। এখানে সাধারণত সাই নাচ করছে আর স্মোকিং করছে, আর সেই মিউজিকটা এতটা লাউড, তার পেছনে যে স্টিভ চলে এসেছে এই ব্যাপারটা সাই একটুও বুঝতে পারেনি। আর সাই যখন হঠাৎ করে স্টিভকে দেখে সে খানিকটা লজ্জিত অনুভব করে আর সেই স্মোকিংটা ফেলে দেয়। এরপরে সাই তার হেডফোনটা স্টিভকে দেয় এবং স্টিভ তার সেই গানটা শোনে, আর যেটা ছিল অতিরিক্ত লাউড একটা মিউজিক। তারপরে স্টিভ বলে যে ঠিক আছে, মিউজিকটা ভালো, কিন্তু এটা একটু লাউড আর এটাকে একটু স্লো বেস করা যেতে পারে। এরপরে সাই স্টিভকে বলে যে স্কুলের মধ্যে কোনো একটা স্টুডেন্ট কোনো কিছুটির সাথে মিক্স করিয়ে তাকে নাকি মূত্রপান করিয়ে দিয়েছে। আর এই কথাটা শুনে স্টিভও খানিকটা হেসে দেয়। আর আশা করি আপনি একজন অডিয়েন্স হিসেবে এই মুহূর্তে বুঝতে পারছেন যে স্কুলটা কেমন ধরনের স্কুল আর এখানে কেমন ধরনের স্টুডেন্টরা রয়েছে। তবে সে যাই হোক, এই সমস্ত কথার মাঝে সাই স্টিভকে মনে করিয়ে দেয় যে আজকের বারটা কি। তখনই স্টিভের মনে পড়ে যায় যে আজকে তো কিছু ফিল্ম মেকাররা আসতে চলেছে তাদের স্কুল সম্বন্ধে একটা ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য। তখন সাধারণত স্টিভ তাড়াহুড়ো করে সাইকে বলে যে চলো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তখন সাধারণত সাই তার পাগলামো শুরু করে দেয় যে সে গাড়ির সামনে গিয়ে বসে যায় আর স্টিভকে গাড়ি চালাতে বলে। সে নাকি এমনভাবেই যেতে চায়। সাধারণত এরপরে এরা স্কুলে ফিরে আসে, আর এখানে আমরা দেখতে পাই স্কুলের মধ্যে কি পরিমাণে হইচই চলছে। মানে আপনি খানিকটা হলেও তো বুঝতেই পারছেন আজ কি স্কুলে ফিল্ম মেকাররা এসেছে, আর তার কারণে ক্যামেরার সামনে সমস্ত স্টুডেন্টরা মিলে যেই পরিমাণে বদমাইশি শুরু করেছে সেটা বলার কথা নয়। আর এখানে আপনি যে সামনে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জেমি, আর এরই একটু পাশে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এর নাম হচ্ছে রাইলি। আর রাইলি আর জেমি এরা দুজন হচ্ছে একে অপরের কঠোর দুশ্মন। এরা একে অপরকে প্রত্যেকটা জিনিসে কম্পিটিশন দেয়, শুধুমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে। মানে যত ধরনের বদমাইশি কাজ, যত ধরনের খারাপ কাজ, মারামারি থেকে সমস্ত কিছুতে এরা একে অপরকে সেই লেভেলের টক্কর দেয়। তবে সে যাই হোক, এগুলোর মাঝেই স্টিভ স্কুলে চলে আসে আর এই স্টুডেন্টগুলোকে খানিকটা হলেও এই ধরনের কাজগুলোকে করতে বারণ করে। আর তারপরে আমরা দেখতে পাই সোলাকে। সোলা সাধারণত এখানে স্টিভকে কিছু একটা বলতে চাইছিল, আর সোলার চেহারাতে একটা চিন্তাবোধ, একটা কিন্তু বোধ আমরা সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখানে হয়তো স্টিভকে একটা মূল্যবান কথা এবং শকিং নিউজই দিতে চলেছিল, কিন্তু স্টিভের কাছে এতটাও সময় নেই। সে ডাইরেক্টর এসে বলে স্কুলের কোন কোন জায়গাগুলোতে তারা ভিডিও নিতে পারবে আর কোন কোন জায়গাগুলোতে নিতে পারবে না। তারা কি সে বয়েজের সে রুমগুলোতে গিয়ে ভিডিও নিতে পারবে। সাধারণত এগুলোর
জন্য স্টিভ বারণ করে যে না, কোনো স্টুডেন্টের পার্সোনাল রুমে গিয়ে তারা ভিডিও বানাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি কিছু রুলস রেগুলেশন সে ফিল্ম মেকারদের সম্বন্ধে বলবে। ওইদিকে লেগে গেছে জেমি আর রেলির উতুম মারপিট, আর স্টিভ গিয়ে ওদের দুজনের উদুম মারামারি থামাতে গিয়ে স্টিভ নিজেই তো পড়ে যায়। কিন্তু সে যাই হোক, স্টিভের এটা কাজ, স্টিভকে তো করতেই হবে। সে কোনো রকমে এরা দুজনকে লড়াই করা থেকে দূরে সরায়, জেমিকে এখান থেকে যেতে বলে আর কোনো রকমে তাকে ঠেলে গুজে এখান থেকে পাঠায়। তারপরে রাইলিকে খানিকটা স্টিভ বোঝায়, রাইলিকে বলে এই ধরনের মারামারি করে কোনো লাভ নেই, তাদের উচিত পড়াশোনায় ধ্যান দেওয়া আর একে অপরের সাথে বন্ধুত্বের মতো থাকা। কিন্তু রাইলি এখানে স্টিভকে বলে আসলে জেমি করেছেটা কি, জেমি রাইলির চেহারা এসে চাটছিল নাকি। আর এই জিনিসটাতে রাইলির হয়ে গেছে অনেক রাগ, আর রাগ ধরবেই না কেন, কেউ যদি এসে আপনার চেহারাকে চাটে তাহলে পরে আপনার কতটা রাগ ধরবে। তবে সে যাই হোক, রাইলিও যে কোনো একটা সাধু নয় এটা আমরা এখানেই দেখতে পাই। রাইলি সামনে যায় আর ডকুমেন্টারি ফিল্ম মেকাররা তারা সাধারণত কোনো ডায়লগ রেকর্ড করছিল আর পেছনে গিয়ে অতিরিক্ত জোরে চিৎকার করে দেয় আর তাদেরকে একটু ডিস্টার্ব করে দেয়। তবে সে যাই হোক, এই ব্যাপারগুলো হয়তো আপনি জানেন যে একটা ডকুমেন্টারি ফিল্ম কেমন হয়ে থাকে। সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টকে এবং প্রত্যেকটা টিচারকে তাদের ইন্টারভিউ করা হয় এবং তাদেরকে প্রশ্ন করে যে উত্তরগুলো তারা বলে সেই ডকুমেন্টারি ফিল্মে সেগুলোই দেখানো হয়ে থাকে। আর এখানে যখন রাইলির ইন্টারভিউ করা হচ্ছিল সে ক্যামেরার সামনে অতিরিক্ত গালিগালাজ করে এবং অতিরিক্ত সিগমা ডায়লগ মারছিল। তবে সে যাই হোক, রাইলিকে যখন প্রশ্ন করা হয় যে এমন কোন তিনটি শব্দ হতে পারে যে তিনটি শব্দ রাইলিকে ডিসক্রাইব করতে পারে, তখন রাইলি উত্তর হিসেবে বলে কর্নিয়াস লেজেন্ড, হার্ডকোর এবং অতি জেদি। আর এই উত্তর দেওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করে যে জেমি এই উত্তরে কি বলেছিল। সাধারণত জেমি নিজেকে নাকি বলেছিল ক্যারিসমেটিক, সেক্সি এবং অবাধ্য। আর এই কথাটা শুনে সাধারণত রাইলি তার এখানেই মজা কুড়িয়ে দেয়। আর আপনি তো জানেনই জেমি দেখতে কেমন, আর সাধারণত সে নিজেকে যখন সেক্সি আর ক্যারিসমেটিক বলেছে এই জিনিসটা নিয়ে রাইলি যে হাসি ঠাট্টা করবে এটা তো বোঝাই যাচ্ছিল। এদিকে আমরা স্টিভকে দেখতে পাই যে সাধারণত কিছু ঔষধ খাচ্ছিল। ব্যাপারটা আপনি বুঝতেই পারছেন যে আজকের দিনটা কি পরিমাণে চাপ রয়েছে আর কি পরিমাণে স্ট্রেসফুল। আর নিশ্চিন্তে এই ধরনের স্কুলে কোনো দিনই নর্মাল দিন তো হয় না, কিন্তু হ্যাঁ তুলনামূলক আজকের দিনটা খানিকটা হলেও তো একটু বেশি হইচই রয়েছে। এদিকে আমরা সাইকে দেখতে পাই যে তার মমের সাথে ফোন কলে কথা বলছিল। আর এখানে আমরা সাইয়ের ব্যাপারে জানতে পারি যে সাই ও তার পরিবারের সাথে কেমন ধরনের সম্পর্ক রয়েছে। এখানে তার মা বলে তার কারণে কি ধরনের সমস্যা তাদের ফ্যামিলিতে হয়ে থাকে, কতগুলো স্ট্রেস তাদেরকে নিতে হয়। এই কারণে সাইয়ের সাথে তার মা কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না, পুরোপুরি সম্পর্কটাই সাইয়ের সাথে শেষ করে দিতে চায়। আর এটাই নাকি ফাইনাল ডিসিশন তার মমের। আর মোটেও এই ব্যাপারটা কোনো মতেই সাধারণ কোনো ঘটনা ছিল না। সাইয়ের জন্য এটা ছিল অতিরিক্ত পরিমাণে স্ট্রেসফুল এবং অতিরিক্ত দুঃখজনক, অতিরিক্ত স্যাড। সাইয়ের চোখে আমরা জলের ছোটা দেখতে পাই। আর সাই যখন ইন্টারভিউ দিতে যায় তখন তাকেও যখন জিজ্ঞাসা করা হয় এমন তিনটে শব্দ যে তিনটে শব্দ সাইকে ডিসক্রাইব করে, তখন সাই নিজেকে ডিসক্রাইব করতে গিয়ে বলে ডিপ্রেসড, অ্যাংরি এবং বোর্ড। আর এরপরে দেখানো হয় এই সিনেমার আজকের সময় সকাল 9:07, যেখানে আমরা দেখতে পাই স্টিভকে সিঁড়ি থেকে নামছিল আর তারই সামনে নেবল নামক একটা ছেলে গেটে অতি জোরে জোরে লাথি মারছিল, কেননা সেখানে অন্য কেউ ঢুকে রয়েছে আর সে সেখানে ঢুকতে চাইছে আর সে সেটা পাচ্ছে না। তার কারণে সে এতটাই অ্যাগ্রেসিভ, বলার কথা নয়। স্টিভ তাকে কোনো রকমে বুঝিয়ে অন্য একটা জায়গা ইউজ করার জন্য বলে। আর এরপরে আমরা দেখতে পাই এই স্কুলের অফিস রুমটা, যেখানে কথা হচ্ছিল আজকের দিনে কে কোন কাজটা করবে, কিভাবে আজকের দিনটাকে ম্যানেজ করা হবে। আর আমরা এখানে জানতে পারি যে 11টার সময় জুলিয়েট এবং কার্লেট নামক দুজন মানুষ আসতে চলেছে এই স্কুল সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আর এর সাথে এই টিচাররা গল্প করছিল এই ডকুমেন্টারি ফিল্ম মেকারদের সম্বন্ধে, তাদের কারণে নাকি এই স্কুল সম্বন্ধে এই ডকুমেন্টারি ফিল্মের সাহায্যে একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা জেমির ইন্টারভিউ দেখতে পাই, তাকে প্রশ্ন করা হয় যে সে তার অতীতের রূপকে কি বলতে চায়। তখন জেমি বলে যে কোনো দিনের জন্য পুলিশকে বিশ্বাস করবে না, কোনো দিনও ওটা করবে না, কোনো দিনও এটা করবে না, আর ইত্যাদি ইত্যাদি কথা বলে। আর যেগুলো শুনে আমরা বুঝতে পারি যে এখানে যতজন স্টুডেন্ট রয়েছে তারা তাদের অতীতে কিছু না কিছু ক্রাইম করেছে। তবে এখানে প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রাপ্ত বয়স হয়নি, এই কারণে তাদেরকে জেলে তো পাঠানো যায় না, তার কারণে তাদেরকে এই ধরনের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে এদেরকে কিছুটা মানসিক মানবতা, কিছুটা ভালো খারাপের মধ্যে পার্থক্য, একজন মানুষকে মানুষ হওয়া উচিত কেমন এবং মোরালিটির মতো থিংসগুলো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো শেখানো হয়ে থাকে। আর নিশ্চিন্ত প্রত্যেকটা স্টুডেন্টই 17 বছরের নিচে। এরপরে আমরা দেখতে পাই এই ফিল্মের
ফিল্মের হোস্টকে, যিনি সাধারণত অডিয়েন্সদের প্রশ্ন করছিলেন যে এই ধরনের স্কুল চালানো আদৌ কি উচিত, কেননা এই স্কুলগুলো সম্পূর্ণ পরিমাণে চলে ট্যাক্সের পয়সাতে, আর এই ট্যাক্সের পয়সাগুলো ভর্তি করতে হয় সাধারণ মানুষদেরকে, কেননা যাদের বাবা মাই তাদের ছেড়ে দিয়েছে তাদের দায়িত্ব আপনারা কেন নেবেন। যাই হোক, এদিকে আমরা জেমি এবং স্টিভকে একসাথে কথা বলতে দেখি। সাধারণত স্টিভ জেমিকে বোঝানোর চেষ্টা করছিল সে যদি এই ধরনের বদমাইশি, মারামারি ইত্যাদি জিনিসগুলোকে না ছাড়ে তার সাথে মোটেও ভালো কিছু হবে না। মানে এই স্টুডেন্টগুলোকে যদি স্কুল থেকে বার করে দেওয়া হয় তাহলে পরে সরাসরি এদেরকে জেলের মধ্যে ভরে দেওয়া হবে, আর মোটেও সেই জিনিসটা এদের সাথে ভালো কিছু হবে না। তবে সে যাই হোক, এখানে স্টিভ জেমিকে অতি সহজ সরল ভাষাতে এবং অতি নরমের সাথে এবং অতিরিক্ত অ্যাপ্রোচেবল শব্দের সাথে বোঝানোর চেষ্টা করে যে সে জিনিসগুলো ঠিক মোটেও করছে না। তারপরেও জেমি স্টিভকে বেশ খানিকটা গালিগালাজ করে দেয়, আর স্টিভ বলে যে দেখো আমি তোমার টিচার হই, আমাকে এইভাবে গালিগালাজ করতে পারো না তুমি। এদিকে আমরা আরও কয়েকটা স্টুডেন্টের ইন্টারভিউ দেখতে পাই, যেখানে অ্যাশ নামক একটা ছেলে ছিল যে সাধারণত তার বডি সডি দেখাচ্ছিল আর বেশ খানিকটা ইমপ্রেস করছিল বাকিদেরকে। আর এরই পরে এখানে আমরা একটা ক্লাসরুম দেখতে পাই যেখানে ক্লাস চলছিল, কিন্তু বাইরে কিছু ফিল্ম মেকাররা ফিল্ম মেকিং করছিল, আর তাদেরকে দেখে সমস্ত স্টুডেন্টরা যেই পরিমাণে হারকাত করে সেটা বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। কাঁচের ধারে গিয়ে কিছু নোংরা নোংরা ইশারা ইত্যাদি ইত্যাদি, মানে আপনি বুঝতেই পারছেন সেই টিনেজ বাচ্চাদের মাইন্ডসেট এবং তাদের সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং সেই এক্সাজারেট থিংসগুলো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। আর এগুলোর মাঝে আরও একবার আমরা সাইকে দেখতে পাই, যেখানে সাই সেই একই ধরনের লাউড মিউজিকগুলোই শুনে যাচ্ছিল। আর এই লাউড মিউজিকগুলোর শোনার হয়তো কারণ হতে পারে তার অভ্যন্তরীণ যন্ত্রণা, তার স্যাডনেস, তার ডিপ্রেস সেই থিংসগুলো তাকে ভেতর থেকে খাচ্ছে, আর তার কারণে সেই লাউড মিউজিকগুলো শুনতে সে বারবার পছন্দ করছে। তবে এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই সময় হয়ে যায় 11:02। আর আপনার যদি মনে থাকে তাহলে পরে 11টার সময় আসতে চলেছে জুলিয়েন এবং কার্লেট। এরা সাধারণত এই স্কুল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটা টিচারকে বলতে চলেছিল, আর এরা এসে সাধারণত প্রত্যেকটা টিচারকে অতিরিক্ত পরিমাণে থ্যাঙ্কফুল করে এবং প্রত্যেকটা টিচারের অতিরিক্ত প্রশংসা করে যে তেনারা যে কাজগুলো করেছেন এবং যে কাজগুলো করে যাচ্ছেন এগুলো অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ এবং অতি ভালো কাজ। কিন্তু এরই পরে যেই কথাটা বলে মাথার উপর বাজ ফেলার চাইতে কম কিছু নয়। এনারা এখানে জানান আগামী 6 মাসের মধ্যে এই স্কুলটাকে পুরোপুরি পরিমাণে বন্ধ করে দিতে হবে, কেননা এই স্কুলটা আগেই বিক্রি হয়ে গেছে। স্টিভ তো যেন এই কথাটা বিশ্বাসই করতে পারছে না। স্টিভের এতটা পরিমাণে রাগ ধরছে আর এতটা পরিমাণে সে ভেতর থেকে অ্যাগ্রেসিভ এবং ইমোশনাল হয়ে পড়েছে যে যেন কারো গলা টিপে কাউকে মেরেই ফেলবে। কেননা এই ধরনের জিনিসগুলো একবার হলেও চিন্তা করে তো দেখা যেতেই পারে যেখানে যে স্টুডেন্টগুলো রয়েছে সেই স্টুডেন্টগুলোর কি হবে। তারা তাদের ফ্যামিলি হারিয়ে দিয়েছে, তারা এমনভাবে বড় হয়েছে, তারা সেই জিনিসগুলো কোনোদিনও পায়নি যে জিনিসগুলো তাদের পাওয়া উচিত ছিল। তারা সম্মান পায়নি, তারা অবহেলা, তারা এমনভাবে বড় হয়েছে যে একটা ছোট বাচ্চাকে যেইভাবে বড় হওয়া উচিত ছিল তারা সেইভাবে বড় হয়নি। আর দিন শেষে তারা যখন একটা স্কুল পেয়েছে যেখানে তারা থাকতে পারে, যেখানে একটা পরিবার বানাতে পারে, যেখানে তারা তেমনভাবেই রয়েছে যেমনভাবে তাদের থাকা উচিত ছিল, তারা বেঁচে থাকার একটা নতুন মানে পেয়েছে। আর এই টিচারগুলোরই কথা একবার ভাবুন না কেন, এই টিচারগুলো এই ধরনের স্টুডেন্টগুলো সেবা যত্ন করাতে তাদের লাইফকে খুঁজে পেয়েছে, তাদের লাইফের মিনিং খুঁজে পেয়েছে। আর এই স্কুলটা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে এই স্টুডেন্টগুলো তাদের ফ্যামিলি হারিয়ে ফেলবে এবং এই টিচাররা তাদের মিনিং হারিয়ে ফেলবে। তারা এমন এক এক্সিস্টিং ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে যেখানে তাদের কিছু ক্ষেত্রে বেঁচে থাকার আশাটাই ফুরিয়ে যাবে। আর ঠিক আমরা এই জিনিসটাই তো দেখতে পাই। জেনি যখন ইন্টারভিউ দিচ্ছিল জেনি বলে সে কখনো রান্না করে, কখনো গার্ড দেয়, কখনো মা হয়ে যায়, কখনো বাচ্চাদের সাথে খেলাধুলা করে এবং সর্বদাই সব কাজই করে তিনি। আর এই সমস্ত কিছুর পরে জেনি তো এটাই বলে সে ভালোবাসে তাদেরকে। এদিকে আমরা স্টিভকে দেখতে পাই যে একটা জায়গা থেকে অতি কষ্টে একটা ঔষধ বার করে এবং এই ঔষধটা ব্যান রয়েছে, কিন্তু অতিরিক্ত স্ট্রেসফুল সিচুয়েশন হওয়ার কারণে এই ব্যান ঔষধটাও স্টিভকে এখন কনজিউম করতে হচ্ছে। এরই পরে আমরা জেনি এবং স্টিভকে একসাথে দেখতে পাই যেখানে জেনি অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করছিল, তার নাক দিয়ে জল ঝরে পড়ছিল। এই সমস্ত কিছুর মাঝে সময় গড়িয়ে যেতে যেতে 12:11 হয়ে যায়। এখানে 3জন ছেলেকে দেখানো হয় যাদের মধ্যে সাইও একজন ছিল, যাদেরকে সেই ইন্টারভিউয়াররা মানে সেই ফিল্ম মেকাররা কিছু প্রশ্ন করছিল। যেমনটি ধরে নিন এই স্টুডেন্টগুলোর ইন্টারেস্ট কোন জিনিসগুলোর উপর রয়েছে। এখানে আমরা জানতে পারি এই 3জন স্টুডেন্টেরই মিউজিকের ওপর অতিরিক্ত পরিমাণে ইন্টারেস্ট রয়েছে। এদের স্বপ্ন রয়েছে যে এরা একটা পাব ওপেন করবে যেখানে তারা গান বাজনা করবে ইত্যাদি ইত্যাদি করবে, আর
আর তারই উপরে ছাদে নাকি তারা ড্রাগস চাষ করবে। মানে বুঝতেই পারছেন এরা প্রত্যেকেই ক্রিমিনাল, আর তাদের মাইন্ডসেটটাও কেমন ধরনের। আর এখানে আমরা এটাও জানতে পারি সাই নাকি অতিরিক্ত ওয়ান্টেড পারসন, কিন্তু এদের করা সেই ক্রাইমগুলো, তাদের করা সেই খারাপ কাজগুলো, সেই সম্বন্ধে এরা প্রশ্ন করতে পারবে না। এরপরেও এরা যখন প্রশ্ন করে এখানে স্টিভ চলে আসে আর এই সমস্ত কিছুকে থামিয়ে দেয়, আর খানিকটা রাগান্বিত হয়ে যায় যে আপনারা যে কাজ করতে এসেছেন সেই কাজটি করুন আর এখান থেকে চলে যান। আপনারা এই ধরনের প্রশ্নগুলো মোটেও করতে পারবেন না, আর এই ভিডিও ক্লিপটা এক্ষুনি ডিলিট করুন। এই কথাগুলো বলে স্টিভ এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই এই স্কুলকে ভিজিট করতে আসে এমপি, আর এই পলিটিক্যাল নেতা এই স্কুলে এসে বেশ খানিকটা ভালো ভালো লেকচার দেয়। কিন্তু এখানে সাই যখন একটা প্রশ্ন করে তখন এই পলিটিক্যাল নেতা খানিকটা লজ্জিত হয়ে যায়, আর এখান থেকে যাওয়ার সময় বলে যে ভিডিও ক্লিপটা মোটেও ইউজ করবে না, এটাকে ডিলিট করে দাও। আর তারই পরে হইচই শুরু হয়ে যায়। এরপরে সময় হয়ে যায় 12:31। এখানে আমরা টেরন নামক একটা ছেলেকে দেখতে পাই, যার একটা থেরাপি সেশন হচ্ছিল জেনির সাথে। আসলে এই টেরেন নামক ছেলেটি সেই সোলা নামক একটা ম্যাম ছিল না, সেই ম্যামকে সেক্সুয়ালি অ্যাসল্ট করার চেষ্টা করেছে, আর এই কারণে জেনি তার কিছু থেরাপি নিচ্ছে। এখানে জেনি এই ছেলেটাকে বোঝানোর চেষ্টা করে সে যে কাজটা করেছে সে কাজটা যদি সে কোনো নর্মাল স্কুলে করতো তাহলে সেই মুহূর্তে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হতো। এরপরে আমরা ট্যারনকে খাবার সে জায়গাতে দেখতে পাই যেখানে ছিল জেমি, আর জেমি আর এর মধ্যে কথা নিয়ে বেশ কাটাকাটি হয়। এরই মাঝে টেরন এতটাই বেশি লিমিট ক্রস করে যে জেনির খাবারের উপর থুতু ফেলে দেয়, আর এর কারণে জেমির এসে যায় অতিরিক্ত রাগ, আর সে টেরনকে একটা ধাক্কা দেয় আর এখান থেকে পালাবার চেষ্টা করে। টেরন তার পিছু পিছু তাকে ধাবা করে, কিন্তু জেমিও সুযোগ বুঝে বুঝে টেরনের উপর হামলা করছিল। এদের মাঝে এই সমস্ত জিনিসগুলো নিয়ে হইচই একটু বেশি হয়ে যায়। এই কারণে এখানে সবাই চলে আসে, আর সেই সোলা নামক সেই ম্যামটাও চলে আসে আর টেরনকে এখানে থামতে বলে। টেরন তো কমসে কম এখানে একবারের জন্য থেমে যায়, কিন্তু তার ভেতরের রাগ এখনও মেটেনি। তার কারণে সে যেমনই সুযোগ পায় জেমির মুখের উপর একটা ঘুষি মেরে দেয়। এখানে সাই এসে টেরনকে বলে কেন সে এই ধরনের পাগলাম অতি খারাপ কাজগুলো সর্বদাই করে বেড়ায়। যদিও সাই যখন ড্রাগস এডিক্ট ছিল সে সময় সে অতিরিক্ত খারাপ কাজ করেছে, তার কারণে তার মম ড্যাডকে অতিরিক্ত প্রবলেম ফেস করতে হয়েছে। সে তো একটা বাচ্চাকে একটু চাকুও মেরে দিয়েছিল, কিন্তু সেই বাচ্চাটার কোনো কিছু হয়নি। আর এদিকে আমরা সেই ফিল্ম মেকারদের দেখতে পাই যারা সাইয়ের বেডরুমে ঢুকে সেই রুমের ভিডিও নিচ্ছিল, আর যেটার জন্য স্টিভ বারণ করেছিল যে কোনো স্টুডেন্টের রুমে ঢুকে তারা যেন ভিডিও না নেয়। এখানে সাইয়ের রুমে আমরা একটা ব্যাগ ভর্তি পাথর দেখতে পাই, আর এদিকে সাই জেমির সাথে একটা থেরাপি সেশন চলছিল, আর এখানেও সাই সে অতিরিক্ত লাউড অ্যান্ড সে ফাস্ট বেস্ট মিউজিকগুলোকে শুনছিল। আর এখানে জেমি বলে তোমার ঘুম আসে না তাই না? মেবি এটা কারণ হতে পারে যে তুমি এই ধরনের মিউজিকগুলো শুনছো, সে মিউজিকগুলো তোমার ঘুমকে ডিস্টার্ব করে। আর এখানে জেনি সাইকে দেখে বুঝতে পারে সে সমস্ত কিছুর আশা ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে। এই কারণে জিজ্ঞাসা করে জেনি সাই তো এর আগের সমস্ত থেরাপি সেশনগুলোতে বেশ ভালো উন্নতি করেছে, তো আজকে হঠাৎ করে কি হয়ে গেছে? আর যেমনটি আমরা জানি কিছুক্ষণ আগেই তো তার মা তাকে কল করেছিল এবং বলে তার সাথে সমস্ত সম্পর্ক তারা নাকি শেষ করে দিতে চায়। আর সাইয়ের তো সেই জল জল করা চোখ দেখে এটাই স্পষ্ট যে সাইয়ের সাথে কোনো কিছুই ঠিক হচ্ছে না। সাই এখানে অবশেষে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় আর এখানকার জিনিসগুলোকে তুলে এদিক ওদিক ফেলে দিতে শুরু করে। তারপরে তার সেই হেডফোন নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে সময় হয় 3:23। সাই সাধারণত ক্লাসরুমেই ছিল। স্টিভ তাকে ডাকে আর তাকে কিছু বোঝানোর চেষ্টা করে যে সে যদি সমস্ত কিছু না বলে তার সাথে প্রবলেম হচ্ছে কি, তাহলে বাকি লোকেরা বুঝবে কি করে। আর এই সমস্ত কথার মাঝে স্টিভ বলে যে ঠিক আছে, তোমার যদি বলার ইচ্ছা না হয় তাহলে পারে আমি তোমার মাকে কল করছি আর সমস্ত কিছু জেনে নিচ্ছি। আর এই জায়গাতে সাধারণত সাই খানিকটা রাগান্বিত হয়ে যায় আর স্টিভকে এসে বলে আপনি সর্বদাই আমাদের নিয়ে কথা বলতে চান, আমাদের সম্বন্ধে জানতে চান, কেননা আমি একবার আপনার সম্বন্ধে জানি, কেননা আপনি একবার আপনার সম্বন্ধে বলুন, আপনি কেন করছেন এগুলো, কেন পরোয়া করছেন আমাদের নিয়ে, আপনার সাথে কি এমন ট্রমা হয়ে গেছে, আপনি কি কোনো নেশারে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো, যে কথাগুলো স্টিভকে মোটেও ভালো লাগে না। এরপরে স্টিভ কোনো উত্তর না দিয়ে ক্লাসরুমে ফিরে আসে এবং অতি সাধারণভাবে ক্লাসরুমের প্রত্যেকটা কাজ যেমনভাবে তিনি করেন তেমনভাবে করতে শুরু করে দেন। আর এখানে খানিকটা হলেও তো স্টিভের উপর ইমোশনাল ইফেক্ট হয়েছে। আর যখন এখানে স্টিভ ক্লাস করাচ্ছিলেন আমরা সেই জিনিসটা ভালো মতো বুঝতে পারি। এখানে ক্লাস চলাকালীন সেই ইন্টারভিউয়ের থিংসগুলো পাশাপাশি চলছিল, যেমনটি সেই ইন্টারভিউগুলোতে স্টিভ অ্যাকচুয়ালি বলেছিলটা কি, এখানকার স্টুডেন্টরা স্টিভকে একটা পাগল মনে করে, একটা সানকি মনে করে, স্টিভকে অনেক পরিমাণে গালিগালাজ করে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। আর এই জিনিসগুলো স্টিভ অতি ভালোভাবে জানার সত্ত্বেও সেই জিনিসগুলোতে কোনো রিয়াক্ট না করে তিনি তেনার কাজ করে যান। আর তার কারণেই যখন সাই বলেছিল যে কেন না আপনাকে নিয়ে খানিকটা কথা বলা যাক, আপনি কেন করছেন এই জিনিসগুলো, তখন স্টিভ নিজের মধ্যে একবার চেয়ে দেখে আর অনুভব করতে পারে যে তার মধ্যে কত জিনিসগুলোর অভাব রয়েছে, সে কত কিছুই পায়নি। আর তার কারণেই হয়তো স্টিভ এই কাজগুলোকে এতটা ভালোভাবে করতে পারেন।
কেননা স্টিভ এই স্টুডেন্টগুলোকে এমফাসাইজ করতে পারেন, তিনি কনফেশন করতে পারেন যে তেনাদের মধ্যেও কি অভাবগুলো রয়েছে। তবে সে যাই হোক, এখন সিনেমার মধ্যে সময় হয় 5:21 আর এখন আমরা সমস্ত টিচারকে অফিস রুমে দেখতে পাই, যেখানে জেনি সাইকে নিয়ে কথা ওঠায় আর বলে যে সাইয়ের বিহেভিয়ার অতি দ্রুত গতিবেগে বদলে যাচ্ছে, তার ইম্পালসেস যেন হাওয়াতে দোল খাচ্ছে, তার ইমোশনগুলোর উপর কন্ট্রোল সে পুরোপুরিভাবে হারিয়ে ফেলছে। আর এই সমস্ত কথার মাঝে আমরা লক্ষ্য করতে পারি স্টিভকে, যেখানে একটা হাতে সে বল নিয়েছিল, যেমনই সাইয়ের কথা বলে সে বলটা তার হাত থেকে ছুটে যায়। এদিকে জেনি যেন সাইকে নিয়ে কথা বলা বন্ধই করতে চাইছে না, সাইকে নিয়ে একের পর এক কথা বলতেই থাকে যে সাই নাকি হার মেনে নিয়েছে, সে মোটেও আর ইমপ্রুভমেন্ট করতে চায় না তার নিজের উপরে। সাই এখন তার এক্সারসাইজগুলো ঠিকভাবে করছে না, কিন্তু সাই ইন্টারভিউ বলেছিল যে সে নাকি এই স্কুলের পরে এমন একটা জীবন চায় যেখানে তার এই সমস্ত জিনিসগুলো নিয়ে সে পুরোই মুভ অন করে যাবে, তার যেন কোনো পাপের বোঝ তার কাঁধের উপর না থাকে, সে সমস্তভাবে ফ্রি হয়ে যেতে পারে আর এই সমস্ত থেকে পুরোপুরি দূরে সরে যেতে পারে, সে একটা সাধারণ লাইফ কাটাতে চায়। কিন্তু এমনভাবে হঠাৎ করে সাইয়ের হার মেনে নেওয়াটা জেনির কাছে বেশ খানিকটা স্ট্রেঞ্জ। আর এই সমস্ত কিছু হওয়ার পরে জেনি বাড়ি যাওয়ার সময় স্টিভকে সরি বলে যায়, আর এরপরে স্টিভ নিচে যায় আর সেখান থেকে একটা বোতল বার করে আর সেখানে অ্যালকোহল কনজিউম করে এবং চিৎকার করে, তার সেই রাগ অ্যাঙ্গারনেসগুলো সে বাইরে বার করে আর আমরা দেখতে পাই ভিতর থেকে স্টিভ কতটা এখন ভেঙে পড়েছে। আর এরপরে সময় হয় রাত 8:47 আর এখানে আমরা দেখতে পাই যে বাকি কয়েকজন টিচার ছিল তেনারাও বাড়ি চলে যায় আর সোলা এখান থেকে যাওয়ার আগে স্টিভের সাথে বেশ খানিকটা কথা বলে যায়, যেখানে স্টিভ প্রথম সোলার অনেকগুলো প্রশংসা করে যে সোলা কতটা বেশি পরিমাণে ট্যালেন্টেড এবং কতটা বেশি পরিমাণে সে যোগ্য। তারপরে সমস্ত কিছুর জন্য সোলাকে সরি বলে। দেন আমরা দেখতে পাই স্টিভকে আবারও অ্যালকোহল কনজিউম করতে। আর এখানে অ্যামান্ডা যখন স্টিভের সাথে কথা বলছিল তখন আমরা জানতে পারি যে স্টিভের অতীত সত্যি কেমন। অতীতে নাকি স্টিভের একটা অতি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেটার দোষারোপ হিসেবে স্টিভ নিজেকে মনে করে। আর স্টিভ তার অতীতকে নিয়ে এতটাই বেশি পরিমাণে সেন্সিটিভ যে সে এই জিনিসগুলো নিয়ে কথাও বলতে চায় না। এখানে অ্যামান্ডা বলে যে স্টিভ এমনই একজন মানুষ, সে সমস্ত স্টুডেন্টের প্রবলেম সলভ করতে চায় কিন্তু সে নিজেরই প্রবলেমগুলোকে সলভ করছে না। আর এই কারণেই তো সাইয়ের সেই কথাটা স্টিভকে এতটা বেশি পরিমাণে খারাপ লেগেছিল যখন সাই বলেছিল যে চলুন আপনাকে নিয়ে কথা বলা যাক। তবে সে যাই হোক, এদিকে আমরা রাতের বেলায় সমস্ত স্টুডেন্টকে দেখতে পাই, যেখানে কোনো স্টুডেন্ট ড্রয়িং করছিল, কোনো স্টুডেন্ট গেমিং করছিল, কোনো স্টুডেন্ট গান শুনছিল, কোনো স্টুডেন্ট এক জায়গায় আয়নাতে দাঁড়িয়েছিল। কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে সাই কোথায়? সাইকে আমরা দেখতে পাই সেই পাথরে ভর্তি ব্যাগটাকে কাঁধে নেয় আর এখান থেকে বেরিয়ে যায়। সাইকে দেখে মনে হচ্ছিল যে এই জিনিসটা সাই যেন অনেক আগে থেকেই ভেবে রেখেছিল, সাইয়ের কোনোদিনই এই জিনিসগুলো নিয়ে আশা ছিলই না। এখানে স্টিভ টেবিলের সামনেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমরা সাইকে দেখতে পাই যে তার মনের সমস্ত আশা ভরসা হারিয়ে দিয়ে সে স্কুল থেকে বেরিয়ে চলে যায়। আর এমনভাবে টাইম গড়াতে থাকে আর টাইম গড়িয়ে সময় হয় রাত 2:12। আর এই সময় স্টিভের যখন একবার ঘুম ভাঙে সে তখন একবার ওপরে যায় তার সেই ড্রাগসটা নিতে। আর সে যখন সেখানে যায় সেখানে সেই ড্রাগসটা ভেতর দিকে পড়ে যায় আর এখানে স্টিভ মেঝেতেই শুয়ে পড়ে। আর সে এমনই একটা ভিশন দেখতে পায় যেটাতে সে সাইয়ের কথা মনে করে আর সাইয়ের ঘরে যায় তো সেখানে সাই ছিল না। স্টিভ তাড়াতাড়ি করে অ্যামান্ডাকে জাগায় আর তাড়াতাড়ি করে সাইকে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয়। আর স্টিভ তো মোটামুটি ধারণা করেই নিয়েছিল যে সাই কি করতে চলেছে। স্টিভ সরাসরি বাইরের দিকে দৌড় দেয় আর দৌড়তে দৌড়তে সে যখন গেট পেরিয়ে এই দিকে আসতে যায় স্টিভ তো এখানে পড়ে যায় আর এখানে পড়ে গিয়ে স্টিভ শুয়ে পড়ে। এখানে ছোট্ট একটা টাইম জাম্প হয় আর পরের দিন সকাল দেখানো হয়, যেখানে সকাল 8টার সময় স্টিভ তার বাড়িতে ফেরত যায়। সেখানে তার ওয়াইফ, তার দুটো বাচ্চা এবং তার অতি একটা হেলদি ফ্যামিলি রয়েছে, যেখানে স্টিভ মনে করতে থাকে যে সে কালকের রাতে, সে কালকের দিনে, কালকের পুরো সময়টাতে কত কিছু করেছে। আর এরপরে মেন টাইম লাইনে আবারও ফিরে আসে, মানে সেই রাতের সময়। এখানে স্টিভ সাইকে বাঁচিয়ে নিয়েছে আর যখন সাইকে বাঁচিয়ে এখানে ফিরিয়ে এনেছে তখন সাই অতিরিক্ত পরিমাণে রাগান্বিত ছিল আর তার সমস্ত রাগ সেই স্কুলের উপরে বার করে। তার ব্যাগে যতগুলো পাথর ছিল সেই পাথরগুলো সেই স্কুলের জানালার কাঁচগুলোতে ছুঁড়ে মারে আর তার রাগকে প্রকাশ করে। এখানে সমস্ত স্টুডেন্ট চলে আসে আর সবাই অতিরিক্ত আনন্দ ছিল যে সাই আবারও ফিরে এসেছে। আর এইভাবে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আমাকে সিনেমাটা সত্যিই ভালো লেগেছে আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।